আর এই জনবিক্ষোভে জ্বলছে নেপাল। নেপালের পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য। উত্তরবঙ্গের কয়েক জেলার এসপি সিপি কে সতর্ক করা হলো। উত্তরবঙ্গের আইজি দার্জিলিং জেলার এসপি কে বিশেষ নির্দেশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি কে নেপাল সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারির নির্দেশ। বিশেষ নির্দেশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। সোশ্যাল মিডিয়ার উপরও নজরদারি চালানোর নির্দেশ ডিজির। কে হবেন উপরাষ্ট্রপতি? 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন আজ। এনডিএর প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বিরোধীদের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোট দেবেন দুই কক্ষের 781 জন সাংসদ। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন? সংখ্যা কি বলছে? দেখো, ইতিমধ্যেই ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে। যদি সংখ্যার বিচারে দেখা যায় তাহলে অবশ্যই এনডিএ অনেকটাই এগিয়ে রয়েছে। 781 জন টোটাল ভোটার রয়েছেন, কিন্তু এর মধ্যে বিআরএস এবং বিজেডি তারা জানিয়ে দিয়েছে যে তারা নির্বাচনী এই প্রক্রিয়া থেকে তারা অ্যাবস্টেন করবেন, অর্থাৎ তারা কেউ তাদের কোনো সাংসদরাই ভোট দেবেন না। এবার ফলে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে 770-এর কাছাকাছি, এবং সেখানে ম্যাজিক নাম্বার 380-র কাছাকাছি। কারণ 781 থাকলে সেই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 391-তে, যেটা ম্যাজিক ফিগার হয়, যে একজনকে জয়ী হতে গেলে 391 অন্তত পক্ষে অথবা তার বেশি ভোট পেতে হবে। ফলে এই ইলেকটোরাল কলেজের ভোটের ক্ষেত্রে এনডিএর ইতিমধ্যেই কিন্তু 430-এর কাছাকাছি তাদের প্রায় শিওর শর্ট ভোট তাদের রয়েছে, এবং এর পাশাপাশি তাদেরকে ওয়াইএসআর এর তরফ থেকে সাপোর্ট করা হবে বলেও তারা জানিয়েছেন। অন্যদিকে বিরোধীদের কাছে 350-র আশেপাশে ভোট রয়েছে। ফলে সব মিলিয়ে যে ভোটের টানাটানি যদি সংখ্যা দেখা যায়, সংখ্যা তত্ত্বের বিচারে প্রায় 100 ভোটের এদিক ওদিক দুপক্ষের মধ্যে হয়েছে। কিন্তু এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে ক্রস ভোটিং, অর্থাৎ এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্রস ভোটিং হচ্ছে। এই নির্বাচনের প্রক্রিয়াটা ঠিক কিভাবে হয়? ইলেকটোরাল কলেজ অর্থাৎ প্রত্যেকজন ভোটার তাদের প্রেফারেন্স দেবেন, অর্থাৎ 1 এবং 2 নম্বরে তাদের প্রেফারেন্স হিসেবে কোন প্রার্থীকে তারা বাছছেন সেটা তারা দেবেন। এবং এখানে কিন্তু অনেক সময় ক্রস ভোটিং হয় এবং প্রচুর ভোট বাতিল হয়ে যায় এই নাম্বার প্রেফারেন্স লেখার ক্ষেত্রে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মক পোলিং করা হয়েছে। এবার দেখার 5টার পরে যখন নির্বাচন শেষ হবে এই ব্যবধান কতটা এগোয়। তার কারণ এনডিএর তরফে এবারের এটা বড় চ্যালেঞ্জ। গতবার জগদীপ ধনখড় 2022 সালে জিতেছিলেন, 75% ভোট তিনি পেয়েছিলেন এবং প্রায় ব্যাপক ব্যবধানে তিনি জিতেছিলেন। সেই ব্যবধান তারা ক্রস করতে একেবারে। আর ইলেকশনের আগে এনডিএ প্রার্থী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। The election is taking place. It is going to be a big victory for the Indian nationalism. We all are one. We will be one. India, we want to be the Viksit Bharat, and all the victory will lead towards that. Thank you. নজর রাখবো হাওড়ার বাঁকড়ার দিকে। গায়ে ধাক্কা লাগায় অস্ত্রের কোপ। বাঁকড়ায় গ্রেফতার অভিযুক্ত 2 ভাই। হাওড়ার বাঁকড়ার নিউ মণ্ডলপাড়ার এই ঘটনা। আহত ব্যক্তি ডোমজুর হাসপাতালে ভর্তি। প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, শুধুমাত্র গায়ে ধাক্কা লাগার জন্য অস্ত্রের কোপ? যারা ধৃত তাদের পরিচয় কি? যারা ধৃত তাদের পরিচয়, তাদের মধ্যে মূল যে অভিযুক্ত শাহনাজ, তার বিরুদ্ধে কিন্তু একাধিক সমাজ বিরোধীমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। মূলত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সামান্য মাংস খাওয়া নিয়ে গন্ডগোলে চিড়ে একটা মালিককে শ্রমিকরা গণপিটুনি দিল। আবার সেই একই রকম গতকাল রাত্রিবেলা বাড়ি ফেরার সময় এই তামিম বলে এক যুবক, তার সঙ্গে ধাক্কা লাগে এই শাহনাজে। সেখানে কিন্তু কার্যত 2 দলের মধ্যে মারামারি হয়। শাহনাজের ভাই এই যুবক শামীমকে ধরে মারতে শুরু করে, পাল্টা মারধর করে শামীমও। কিন্তু এরই মধ্যে কিন্তু শাহনাজ হোসেন তার পকেট থেকে ছুরি বার করে তার পেটে ঢুকিয়ে দেয় এবং গুরুতর আহত অবস্থার মধ্যে ডোমজুর হাসপাতালে ভর্তি, এবং পুলিশের জালে 2 ভাই রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বেশ। দুজন ওরা রাস্তার মধ্যে, ও আগে থেকে আসছে, ওর সামনে দিয়ে যাচ্ছিল, মানে ওকে ধাক্কা লেগেছে, ওকেও ধাক্কা লেগেছে। ও কলার ধরেছে, ও কলার ধরেছে। তারপরে কি হলো, দু ব্যক্তির সাথে হাতাপাই হয়েছে। ওকে মারলো, একে মারলো। লাস্টে ছুরি অলরেডি ক্যারি করা ছিল, ও বের করে ওর পেটে মেরে দিল। ঠিক আছে,
মেরেছে, ও ছুরিটা নিয়ে ঘুরছে, এটা সাহস কে দিয়েছে ওকে? ও তোলাবাজি মানে ওর কোনো কাজ নেই। নেপালে ব্যান তো উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন জারি রয়েছে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, জেনজের বিক্ষোভে আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের এবং বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস, জল কামান। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। নেপালের সংঘর্ষে মৃত 19 জন, জখম হয়েছেন অন্তত 300 জন। সোশ্যাল মিডিয়ার উপর থেকে ব্যান উঠলেও আজও আন্দোলন জারি রয়েছে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, আন্দোলন জারি নেপালে। জেনসের বিক্ষোভ আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। যে ছবি আপনারা দেখছেন, কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস, জল কামান। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এবং এই সংঘর্ষে এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন অন্তত 300 জন। আমরা জানি যে বিদ্রোহ যত বেড়েছে, বিদ্রোহ বাড়তেই নতি শিকার নেপালে সোশ্যাল মিডিয়ার ব্যান প্রত্যাহার করা হয়েছে। গতকাল জেনসের বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে কাঠমান্ডু। সংসদে ঢুকে প্রতিবাদ, তরুণদের আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের গুলি, টিয়ার গ্যাস, জল কামান এবং সেই সংঘর্ষে 19 জনের মৃত্যুর পর টনক নড়ে নতি শিকার। নেপালে সোশ্যাল মিডিয়ার ব্যান প্রত্যাহার করা হয়, আন্দোলন তুলে নেওয়ার আর্জি নেপাল সরকারের, কিন্তু তারপর আজও একই ছবি, বিক্ষোভের ছবি। अनुमति गर्न नबन्नुहोस्। तपाईहरु पनि हाम्रो नेपाल दाजु हो, त्यसैले गर्दाखेरि कोही पनि एग्रेसन डाउन होला। কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে আজও বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, জেনজের বিক্ষোভে আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, ব্যান উঠলেও আন্দোলন জারি নেপাল। এবং সেই জায়গা থেকে এই প্রশ্নটাই সামনে আসছে যে সমাজ মাধ্যমের উপর তো নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু তারপরেও আন্দোলন জারি। তাহলে কি সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাই একমাত্র কারণ, নাকি রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা, একরাশ অভিযোগ এবং সেই দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ যা সামনে আসে? এবং এরপরেই দফায় দফায় বিক্ষোভ। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। নেপালে এই সংঘর্ষে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 19 এবং জখম হয়েছেন অন্তত 300 জন। ব্যান উঠে গেছে, কিন্তু আন্দোলন জারি রয়েছে নেপালে। সোশ্যাল সাইটে ব্যান উঠলেও নেপালে আন্দোলন জারি। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। সংসদ ভবনের সামনে আজও বিক্ষোভ জেনজির। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল। জনরোষের মুখে সরকার। 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান হওয়ায় রীতিমতো বিক্ষোভ। গতকাল সকাল থেকে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের দরজা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে 19 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন শতাধিক। শহর জুড়ে কারফিউ। নেপালের ইতিহাসে এ ঘটনা বিরল। নজর রাখছে ভারত, চীন। ক্ষোভের আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, তাতে ঘি পড়ে সরকারের নয়া সিদ্ধান্ত। প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভ। উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। জল কামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেটে কাজ হয়নি, সরাসরি গুলি। বেশ কয়েকজনের মৃত্যু, আহত অন্তত 200। 4 সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইউটিউব সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় নেপাল সরকার। পুলিশ সরকারের বক্তব্য, 7 দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করানোর নির্দেশ ছিল। 26টি সোশ্যাল মিডিয়া নেপালের সরকারি নির্দেশ মানেনি, তাই ব্যান। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে। যাদের বয়স 28-এর মধ্যে অর্থাৎ জেন জি, তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে বেশি।
সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ এনে রাজপথে নামার ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন। সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর থেকে প্রথম বিক্ষোভ শুরু হয়। বেলা গড়াতে এই পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়ে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ, ছোড়া হয় রাবার বুলেট। কাঠমান্ডু ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। কিন্তু শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যানের বিরোধিতায় এই বিক্ষোভ? এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেস যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। 2008 সাল থেকে কমিউনিস্ট সরকার, 17 বছরে 13 বার সরকার পড়েছে, কিন্তু নেপালের শান্তি স্থিতাবস্থা ফেরেনি। গত মার্চ মাসে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়েছিল। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অশান্তির আবহ নেপালে। সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আর্থিক বৈষম্য ও স্বজন পোষণের। ক্ষমতাসীন দলের নেতাদের ছেলেমেয়েরা যে আর্থিক সচ্ছলতার মধ্যে থাকেন তা দেশের বেশিরভাগ তরুণের কল্পনার বাইরে। অভিযোগ দুর্নীতি। এসব নিয়ে জেন জির মধ্যে ক্ষোভ বেড়েছে, যে ক্ষোভের আঁচে জ্বলছে নেপালের সংসদ। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নিরাপত্তা আরও বাড়াতে হয়েছে। দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভের সামনের সারিতে তরুণরা, যা চাপে ফেলেছে সরকারকে। ওলি সরকার, যা কিনা চীনের বন্ধু সরকার বলে পরিচিত, তাদের চাপে থাকা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি ভারতের উপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে, কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। কোনোভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে। ভারতের প্রতিবেশী দেশ, হিমালয়ের টানে যে দেশে ভারতীয়দের নিয়মিত আনাগোনা, নেপালের অশান্তি তাদের কতটা ভাবাবে? পর্যটনের মরশুমে পড়বে তরুণ মৃত্যুর আঁচ। যে কোনো রকমের সামাজিক অস্থিরতা যেটা প্রথম যে জায়গাটাকে প্রভাবিত করে সেটা পর্যটন। দুর্গাপুজোর মরশুম, আগামী দিনে ক্রিসমাস, প্রচুর মানুষ এবার আমরা আশা করছিলাম নেপালে ভ্রমণ করতে যাবে। তার মূল কারণ হচ্ছে কলকাতা কাঠমান্ডু যে বিমান পরিষেবা রিস্টোর হয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে পরিস্থিতি মোটেও আশানুরূপ নয়। পুলিশের গুলিতে একের পর এক তাজা প্রাণে চলে যাওয়া সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াচ্ছে। নেপালের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে দুই প্রতিবেশী, ভারত, চীন। নিউজ 18 বাংলা। এবং জেন জি এর বিক্ষোভ আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের হঠাৎ টিয়ার গ্যাস, জল কামান। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্যের সাথে। অয়ন, ক্ষোভের আগুন চলছিল অনেকদিন ধরেই এবং তাতে ঘি পড়ে সরকারের এই নয়া সিদ্ধান্ত। প্রতিবাদ চলে গতকাল, দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন, ব্যান তো উঠে গেছে, কিন্তু সেই আন্দোলনের আজকেও আসলে এটা সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বন্ধ করা বা সোশ্যাল মিডিয়া ব্যান করা, অ্যাপ ব্যান করা এর জন্য নয়। কারণ তুমি দেখবে কেপি শর্মা ওলি, প্রধানমন্ত্রী, তিনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি সেখানে বহিরাগত এবং স্বার্থান্বেষী গোষ্ঠী এর পেছনে রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আসলে কেপি শর্মা ওলি সরকার একেবারে পাহাড় প্রমাণ দুর্নীতিতে নিমজ্জিত এবং সেইখান থেকেই ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই ক্ষোভের আগুনই গতকাল আমরা দেখেছি এবং সেই আগুন নেভাতে কি হয়েছে, গুলি ছোড়া হয়েছে। বলা হচ্ছে 18 থেকে 19 জন মারা গেছে, সেটা নয়, আরো অনেক বেশি মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। আর এই কারণেই এই বিক্ষোভ আবার আজকে রাস্তায় নেমে এসছে। কারণ এই বিক্ষোভ থামার নয়। 19 জনের প্রাণ যদি সরকারিভাবে বলা হয়ে থাকে, 19 জনের প্রাণের বিনিময়ে বিক্ষোভ থামবে, এটা বলা ভুল।
আর সেই কারণেই আবার এই ছাত্র যুবরা জেন জি, এবং এটা বলা হচ্ছে 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম, তারা আজকে রাস্তায় নেমেছেন। কারণ বেকারত্ব, খাবার নেই, পড়াশোনা নেই, সমস্তটা হচ্ছে একেবারে বাৎসন্যায় চলছে নেপালে দীর্ঘদিন ধরে। এবং তুমি জানো 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে, এবং এই সরকার বদলের পেছনে একেবারে ধন্যবাদ। এবং আমরা যোগাযোগ করতে পেরেছি এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণা দিয়ে প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত। সোমবার যে বিক্ষোভ দেখেছি তা আপাত দৃষ্টিতে সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাকেই তার কারণ বলে মনে হয়েছে, কিন্তু এটি তো একমাত্র কারণ নয়। কারণ অনেকের মতে এটা একটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তাতে অনুঘটকের কাজ করেছে, এবং এই উত্তপ্ত যে পরিস্থিতি তার প্রভাব কি হতে চলেছে? দেখুন, এই যে উত্তপ্ত পরিস্থিতি নেপালে তৈরি হয়েছে, এটা তো ডেফিনেটলি দীর্ঘদিনের একটা ক্ষোভের জায়গা থেকে তৈরি হয়েছে। এবং আমরা মূলত যে জায়গাটা থেকে এত মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান, সেটার উপর। কিন্তু বিষয়টা আমাদের বুঝতে হবে যে নেপালে যে র্যাম্প্যান্ট করাপশন এই কমিউনিস্ট মাওয়িস্ট গভর্নমেন্ট তৈরি করেছে, এবং যেভাবে নেপালের দৈনন্দিন জীবন, নেপালের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। আমরা দেখেছি যে জিডিপি গ্রোথ মাত্র 3% হয়েছে লাস্ট কয়েক বছরে। তো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এবং এই সোশ্যাল মিডিয়া ব্যানটা একটা ছুতো মাত্র। আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে নেপালের মানুষ তারা কিন্তু আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে, এবং কোথাও তৈরি করতে চাইছে, তাদের যে হিন্দু আইডেন্টিটি, তাদের যে হিন্দু রুট, সেটাকে ফিরে পেতে চাইছে। তো আমার মনে হয় যে যেভাবে সিভিলিয়ানদের ওপর যে হামলা করা হয়েছে, যেভাবে সিভিলিয়ানসকে মারা হয়েছে গতকাল, আমরা দেখেছি যে সেখানে এই আক্রমণের জেরে মানুষ মারা গেছে। এই পুরো পরিস্থিতিতে ব্যান তুলে নিলেও এই মাওয়িস্ট কমিউনিস্ট গভর্নমেন্ট তারা কিন্তু নেপালে আর ক্ষমতায় থাকতে পারবে না, এবং মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এবং বিষয়টা দেখার যে আবারও রাজতন্ত্র, যেটা নেপালের মানুষ চাইছে, সেটা যদি ফিরে আসে তার ইমপ্লিকেশন কি হবে, এবং আদৌ নেপালের যে অর্থনীতি যেটা ভেঙে পড়েছে সেইটা আবার রিইনস্টেট হবে কিনা, এটা কিন্তু দেখার বিষয় থাকবে। একেবারে ধন্যবাদ।